ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকান্সি বেরোনোর কথা ছিল, সেই ভ্যাকান্সির একটা বড় আপডেট এসেছে। একটা নোটিশ ভাইরাল, কিন্তু ওটা মনে হচ্ছে সঠিক। ঠিক আছে, তো সেই হিসেবেই আমার ভিডিওটা করা। মেনলি আমি এখানে তোমাদেরকে যেটা বলবো, রিক্রুটমেন্ট তো আসবেই। আর রিক্রুটমেন্টের সব থেকে বড় যে ব্ল্যান্ডার, সেটা কি জানো? সেটা হচ্ছে ভ্যাকান্সির পরিমাণ খুবই কম। তো এই কম ভ্যাকান্সির এগেনস্টে প্রিপারেশনটা একটু টাফই হয়, ব্যাপারটা সেরকম দাঁড়ায়। আর ১০,০০০ ভ্যাকান্সির টোপ দিয়ে কিন্তু সেখানে খুব কম ভ্যাকান্সিই আসছে। তো আমি এই যে বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস, তারপরে কতগুলো সিবিটি এক্সাম হবে না হবে, টোটাল ব্যাপারটা তোমাদেরকে বলবো। তার আগে নতুন যে নোটিফিকেশনটা এসেছে, সেটা সম্পর্কে আমরা একটু চর্চা করে নিই এবং বুঝে নিই ব্যাপারটা কী, আল্টিমেট কী। দেখো, এটা একটা গভর্নমেন্টের থেকেই আগে থেকে পাবলিশ হয়েছে এস্টিমেশন, এটা একটা। আর নতুন যে ভ্যাকান্সি বেরোবে তার আগে এরকম বেরোয় আর কি। সেটা হচ্ছে রেলওয়ে বোর্ড থেকে এটা বের করে। যেমন অ্যাপ্রুভ ভ্যাকান্সি, অ্যাপ্রুভ মানে এই ভ্যাকান্সিটা পারমিটেড ভ্যাকান্সি, এরপরে কিছু জুড়তে পারে, কিন্তু জুড়লে আর কত জুড়বে, সেটাও তো কোটি টাকার প্রশ্ন হতে যাচ্ছে। তো জেই, ডিএমএস, আর হচ্ছে ডিপো সুপার মেটেরিয়াল সুপারেন্টেড, সিএমএ, বেসিক্স নোটিফিকেশন 2025-এর রেলওয়ে বোর্ড লেটার নম্বর, এত সব কিছু মিলে যাচ্ছে আর কি এটাতে। ঠিক আছে, অ্যাসেসমেন্ট হচ্ছে জেই, ডিএমএস, সিএমএ, জোনাল রেলওয়ে, পিইউ, পিইউ মানে প্রোডাকশান ইউনিট আর কি, প্রোডাকশান ইউনিট। এই সব কিছু দিয়ে যা বের করে দিয়েছে, সেটা হচ্ছে এই ভ্যাকান্সির লিস্ট। এই লিস্ট সম্পর্কে আমরা একটু জেনে নেব। আর তার আগে ভ্যাকান্সির পরিমাণটা দেখো খুবই কম, মানে হতাশ থেকে হতাশজনক। ২৫৭০টা ভ্যাকান্সি, মানে অ্যাকচুয়ালি এর থেকে অনেক বেশি ভ্যাকান্সি কিন্তু থাকে আর রেলওয়েতে অলওয়েজ। শুধু তাই না, দেখো ৩৫টা ক্যাটাগরি, যেখানে ক্যাটাগরির সংখ্যাও কিন্তু অন্যান্যবার অনেক বেশি থাকে। আমি এগুলো অ্যানালাইসিস করছিলাম, করতে গিয়ে দেখলাম যে খুবই কম ভ্যাকান্সি। এই ভ্যাকান্সির এগেনস্টে স্টুডেন্টদের একটা টাফ কম্পিটিশনের মুখোমুখি। রেলওয়ে বোর্ডের ভ্যাকান্সি থাকতেও কেন এরকমভাবে চেপে চেপে ভ্যাকান্সি বের করে, সেটা একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের মুখোমুখি কিন্তু অলওয়েজ স্টুডেন্টদের পড়তে হচ্ছে। দেখো, এবার কোন কোন ভ্যাকান্সিগুলো আছে সেটা বলে আমি কিন্তু এই ভিডিওটা মুখ্যত যেটা, আমি ভ্যাকান্সির ইনফরমেশন দেওয়াটা আমার বড় কাজ নয় এখানে, সেটা তোমরা অন্য চ্যানেল থেকে পেয়ে যাবে সব কিছু। কিন্তু আমি যেটা বলবো, রিক্রুটমেন্ট প্রসেসটা সুন্দর এবং সাবলীল গতিতে আমি বলবো। একটু এটা আলোচনা করে নিই। যারা পরেরটুকু দেখতে চাও তারা আপাতত স্কিপ করে লাস্টের দিকে চলে এসো, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, তাহলে টাইম ওয়েস্ট হবে না। ওকে, তো আমি একটুখানি আগে বলি, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিজাইন, সেটা হচ্ছে ড্রয়িং, সেটা হচ্ছে মাত্র ১৪টা ভ্যাকান্সি। তুমি ভাবতে পারো এই ভ্যাকান্সিটার পরিমাণ এখানে অন্তত ১০০ থেকে ২০০ ভ্যাকান্সি থাকা উচিত। তা না হলে সারা বোর্ডই কতগুলো দেখো, ২০-২১টা বোর্ড, সেখানে কিন্তু মাত্র এই ভ্যাকান্সি। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক, ইএমইউতে, ইএমইউ মানে ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, সেখানে ইএমইউতে মাত্র ৭৭টা, মানে যেগুলোকে কার শেড বলে, আমরা কার শেড বলি যেগুলোকে, যেখানে ইএমইউ মেনটেন্যান্স হয়। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস, জিএস যেটাকে বলে, সেটাতে মাত্র ১১২টা। তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পিইউ প্রোডাকশন ইউনিটে মাত্র ৪৫টা। আর জুনিয়র ইঞ্জিনিয়ার টিআরডি, টিআরডি মানে ট্র্যাকশন অ্যান্ড রোলিং ডিপার্টমেন্ট যেটাকে বলে, তার মধ্যে দুটো পার্ট আছে, পিএসইউ আছে, আর একটা হচ্ছে পিএসইউ মানে পাবলিক পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন একটা আছে, আর ওএইচই আছে, সেটা হচ্ছে ওভারহেড ইকুইপমেন্ট আছে। তো সেখানে মিলে টিআরডিতে মাত্র হচ্ছে ৯৫টা। আবার দেখো টিআরএস ট্র্যাকশন রোলিং স্টক যেটা, সেখানে কিন্তু ১১৭টা মাত্র, ওয়ার্কশপে মাত্র ২৯টা। ঠিক আছে, এর সব বোর্ড মিলে কিন্তু মনে হচ্ছে একটা বোর্ডেরই ভ্যাকান্সি, সেরকম মনে হচ্ছে না দেখে? তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিভিলে দেখো ৩৪টা ভ্যাকান্সি, সিভিলের ডিজাইনে সেখানে ১০৫টা ভ্যাকান্সি, আর পার্মানেন্ট হয়ে এটাও সিভিলের ভ্যাকান্সি ৪২৫। তার মানে বলতে গেলে সিভিলের ভ্যাকান্সিটা একটু বেশি আছে। উম ওয়ার্কস, এটাও সিভিলের ভ্যাকান্সি, প্রোডাকশন ইউনিটে ১৫টা। তারপর হচ্ছে ট্র্যাক মেশিন, এটা হচ্ছে ১২১টা, এটা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সবাই থাকে। আর জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কস, এটা হচ্ছে ১৪৬টা, এটাও মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল থাকে। তো এবার দেখো ক্যারেজ অ্যান্ড ওয়াগন, যেখানে মালগাড়ির মেইনটেন্যান্স হয়, সেখানে মাত্র ২৯১টা, এখানে অনেক লাগে ভ্যাকান্সি। আমি মেনগুলো একটু বলে যাচ্ছি দেখো। তারপরে ডিজেল শেডে ৫৫টা লাগছে, মানে হিসেব করে রেখে দিয়েছি, এটাই আমি বের করব। তার থেকে বেশি বের করব না, তাই হিসেব বোঝা যাচ্ছে। প্রোডাকশন ইউনিটে মাত্র এই কটা। কত প্রোডাকশন ইউনিট আছে আমাদের দেশে তুমি জানো? আরআরবি বাদ দিয়েও যে প্রোডাকশন ইউনিটে প্রচুর লোক লাগে, সেখানে তো তৈরি হয় সব কিছু। তো সেখানেও যদি এই দশা হয়, তাহলে একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। আর চেপে চেপে বের করার কারণটা কি? কিছু বোঝা যাচ্ছে না। তো ১৬৬টা এখানে। এরকম মিলে মোট আমি আর পরে আলোচনা করব। স্টোরে মাত্র দেখো ১৯৫টা। মানে এইসব ভ্যাকান্সি ভাগ করলে খুব কম পরিমাণ ভ্যাকান্সি দাঁড়াবে। চোখের আলোয় সেগুলো হারিয়ে যাবে। আর মাত্র চ প ২৫৭০টা ভ্যাকান্সি টোটাল।
এবার দেখো এখানে যা বলা হয়েছে, ইমিডিয়েটলি অ্যাকশন শুড বি টেকেন জোনাল রেলওয়ে পিইউ প্লেসিং দ্য ফাইনাল ইনডেন্ট নট এক্সিডিং ভ্যাকান্সি অ্যাপ্রুভ বাই বোর্ড। এবার বলে দিচ্ছে যে কোনো এক্সট্রা ভ্যাকান্সি যেন বোর্ড না বের করে। বোর্ড অনেক সময় যদি নিজের দায়িত্বে বের করে ফেলে তাহলে যেগুলো রিক্রুটমেন্ট না নেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এইগুলো ওরা অ্যাপ্রুভ করেছে, এইগুলোর মধ্যে নেওয়ার কথা ওরা রেকমেন্ড করেছে। এরকমভাবে আরআরবিকে, যেসব আরআরবিকে আলাদা আলাদা করেও দিয়ে দিয়েছে, মোটামুটি এরকম সব কিছু বলে দিয়েছে। এর এর মধ্যে আর এক্সট্রা কোনো কিছু নেই। এবার এই যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সির নিরিখে তো আমরা একটু জেনে নিতে হবে যে এই ভ্যাকান্সির মানে চাকরি পেতে গেলে আমাদেরকে আর কি কি বিষয়ের উপরে তোমার নজর রাখতে হবে, সেটাও তোমার একটু মাথায় রাখা দরকার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তো চলে যাচ্ছি আমি তার পরের পেজে। দেখো এই পেজে আমি যেটা তোমাদেরকে দেখাতে চাইবো সেটা হচ্ছে, দেখো রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে তোমাদেরকে যদি একটু বলি তাহলে একটু খেয়াল করো যে এখানে আরআরবি যে স্টেজগুলো হচ্ছে সেই স্কুলে প্রথম স্টেজ কম্পিউটার বেস CBT 1 হবে। দেখো খেয়াল করে CBT 1-এর জন্য এখানে, আর CBT 2-এর তারপরে CBT 2 কম্পিউটার বেসড হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেলের যে প্রশ্ন সেটা হচ্ছে যে মেডিকেল সংক্রান্ত যদি তোমার কথা, মেডিকেলে কিন্তু খুব চাপ হয় না, কিছু কিছু পোস্টের জন্য মেডিকেলটা খুব টাফ, আর বাকি পোস্টগুলোর জন্য মেডিকেল অতটা ইম্পর্ট্যান্ট নয়। তো এখানে A2 বা A1 এরকম না হলেও চলবে, আমি এটাই তোমাদেরকে বোঝাতে চেয়েছি। ফার্স্ট স্টেজ CBT, আর এখানে আরও কিছু মিস্টেক আছে এই সিস্টেমে, যেরকম ফার্স্ট স্টেজে পুরোপুরি নন টেকনিক্যাল পরীক্ষা হয়, এখানে কিন্তু টেকনিক্যাল কিছু পরীক্ষা হয় না। তো এই রকম ব্যাপার। আচ্ছা এখানে একটু জানিয়ে রাখি, দেখো আমাদের যে তপবন স্টাডি সেন্টারে বেসিক টু অ্যাডভান্স ব্যাচের মধ্যে কিন্তু আরআরবি জেই ক্লিয়ার কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? তো সেটাও একটা ব্যাপার, সেটা টেকনিক্যাল ডিপার্টমেন্টের যেটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আর যেটা কথা সেটা হচ্ছে আমাদের যে অন্য অন্য ব্যাচগুলো চলছে সেগুলো তোমরা তো ফোন করো বিরাট ভাবে, সেটা হচ্ছে গ্রুপ ডি ওরিয়েন্টেড যে ব্যাচটা 999-এ চলছে সেটা কিন্তু প্রচুর ভালোভাবে রান করছে ব্যাচটা। আর আর ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি সেটারও কিন্তু ফর্ম বেরোবে খুব সামনেই। মানে ফর্ম ফিল আপ 16 তারিখ থেকে হবার কথা ছিল, সেটা হবে না, না হয়ে হবে হচ্ছে তোমার পুজোর পরেই। আচ্ছা আমাদের নতুন যে চ্যানেলটার কথা বারবার তোমাদেরকে বলছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য একটা আলাদা আমাদের যে ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে তপবন WB গভর্নমেন্ট জব বলে। ওকে, বোঝা গেল এটা। এবার আমার যেটা বলা সেটা হচ্ছে যে আরও অন্য অন্য বেসিক টু অ্যাডভান্স ব্যাচও কিন্তু আমাদের চলছে অ্যাডমিশন, বা অনলাইন ব্যাচও অ্যাডমিশন চলছে, আর ও নিয়ে আমি মানে এগোতে চাইছি না। আর একটা কন্ট্যাক্ট নম্বর আমি হোয়াটসঅ্যাপের জন্য বলে রাখছি, 882002222385, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। যাক আমি আমার পুরনো সিস্টেমে আবার আমি ফিরে আসি। তো ফিরতে গিয়ে আমি যেটা বলতে চাইবো তোমাদের কাছে সেটা দেখো, তাহলে এই যে 4টে পার্টে হচ্ছে তোমার কি হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে। তো প্রথম পার্টটা কী হবে সেগুলো বলবো, আর তারপরে পার্টে কী হবে। ফার্স্ট স্টেজে দেখো কী হবে, 90 মিনিট টাইম থাকবে, 120 90টা মিনিট টাইম যেটা হচ্ছে, আর যারা ডিজাবেল যারা তাদের হচ্ছে 120 মিনিট, আর নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 100টা। এটা স্ক্রিনিং টেস্ট বলছে, মানে CBT 1টা মূলত স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে? এবার এখানে কিন্তু তোমাকে একটা কোয়ালিফাই করে উপর থেকে ডাকা শুরু করবে। সেটা করার পরে তোমাকে নির্দিষ্ট পরিমাণে স্টুডেন্টকে CBT 2-তে কোয়ালিফাই করাবে। CBT 2-তে টেকনিক্যাল পোর্শন আছে, দেখো এখানে CBT 2 রিভার বেনিফিট, এই যে সব এরকমভাবে লেখা আছে। তার মধ্যে সিলেবাসটা কী আছে, ম্যাথসের সিলেবাসের মধ্যে এইগুলো আছে, তোমরা একবার পড়ে নিও। আমি এই একই সিলেবাস সব জায়গায় থাকে, তাই আমার স্টুডেন্টদের একটা কথাও এখানে বলার আছে যে তোমরা একটা কাজ করবে, তোমরা হাজারটা ভ্যাকান্সি বেরোবে, মানে মনে করো 30 40 50 রকমের ভ্যাকান্সি সবসময় বেরোচ্ছে, তোমার এলিজিবিলিটিও তাই আছে, তো তুমি অত কোর্সে ভর্তি হবে কি করে? এটাও তো একটা বিরাট প্রশ্নচিহ্ন না? তাই তুমি একটা নির্দিষ্ট পাথ ওয়ে ব্যবহার করো, যে এমন সিস্টেমে পড়বো যাতে তোমার সব প্রিপারেশানটা হয়ে যাবে, তারপর যে পরীক্ষা আসবে সামনে সেখানে একটু একটু বেশি করে পড়বো। এইরকম কোনো জায়গা তোমার যদি থাকে তুমি সেরকমভাবে বেছে নিতে পারো। আমরা সেই জায়গাটাকে মানে চেষ্টা করি। এবার আমরা ভালো মন্দ সেসব আমি বলতেই চাই না, কারণ আমরা খুব সাধারণ, অতি সাধারণভাবেই আমরা আমাদের কথাগুলো বলি, ঠিক আছে? আমাদের কোনো কম্পিটিটিভ মাইন্ড তৈরি করতে আমি চাই না, ঠিক আছে? চলো, ম্যাথমেটিক্স হলো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের পার্টটা দেখো, এই যেগুলো আছে সেইগুলো, আলাদা কিছু এখানে নেই এক্সট্রা, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেস দেখো, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার, জিওগ্রাফি, কালচারাল, হিস্টোরি ইনক্লুডিং ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান, মানে টুকটাক হলেও পড়তে হবে না তা না। এবার দেখো জেনারেল সায়েন্সের পার্টটা খুব ইম্পর্ট্যান্ট আছে, আর টোটাল নম্বরটা ভাগও এখানে দেওয়া আছে। ম্যাথমেটিক্স আছে 30 নম্বর CBT 1-এ, আর হচ্ছে যে জিআই আছে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস আছে 15 নম্বর, আর জেনারেল সায়েন্স আছে 30 নম্বর। মানে জেনারেল সায়েন্সটার ইম্পর্টেন্স বেশি এখানে আমি বলবো সব থেকে, কারণ 100 নম্বর, আর টোটাল যে টাইমটাও দেখো 100টা কোয়েশ্চেন আর 90টা মিনিট, এটা হয়ে গেল একটা।
এবার আমি আসছি মিনিমাম কোয়ালিফাইং যে পেতে হয় ইউআরদের 40%, ইডব্লিউএসদের 40%, ওবিসিদের 30%, এসসিদের 30%, আর এসটিদের কিন্তু বাবু এই পার্সেন্টেজ পেলে হবে না, এর থেকে বেশি নম্বর তুলতে হবে, কারণ টপ টু বটম ওপর থেকে নিতে শুরু করে, সেই হিসেবে তোমায় মাথায় রাখতে হবে বেশি নম্বর পেলেই তবে তুমি সুযোগ পাবে। আরও একটা কথা, প্রথম কিছু স্টুডেন্ট ভাবে যে নন টেকনিক্যাল না পড়লেও হবে, কিন্তু বাবু নন টেকনিক্যাল না পড়ে যেই পরীক্ষা পাস করা যাবে না, কারণ তুমি যতই টেকনিক্যাল পারো তুমি স্ক্রিনিং টেস্টে আসতে পারবে না। টেকনিক্যাল যেইতে মানে সিবিটি অনেক কাট আপটা অনেক হাই যায়, মানে হাই, আর এখানে একটা বড় প্রশ্নচিহ্ন আছে, সেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে এখানে ক্যাটেগরি ওয়াইজ কাট আপ হয়। মনে করো 26টা ক্যাটাগরি যদি থাকে 26টা রকম কাট আপ হবে, তার মানে তুমি সবগুলোতে যদি চান্স পাও তোমার সিবিটি টুতে চাকরি পেতে সুবিধা হবে। আমি সহজ করে তোমাদেরকে বোঝাতে পারলাম হয়তো বা, তুমি একবার খেয়াল করে দেখো। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সিবিটি টুতে তোমাকে কখন ডাকবে, 15 গুণ ক্যান্ডিডেট ডাকবে সিবিটি 1 পাস করার পরে, সে 15 গুণ হয়ে গেল, 15 গুণ পড়ার পরে তারপর তোমাকে সিবিটি টুতে কি পরীক্ষা হবে, 120 মিনিটের পরীক্ষা হবে, 2 ঘন্টার, আর 150টা কোশ্চেন থাকবে, এখানে টেকনিক্যাল পার্টটা থাকবে, তার সাথে সাথে সিলেবাসটা দেখো এরকমভাবে রয়েছে, সিলেবাসটা আমি লাস্টে দেখলে তোমাদের সুবিধা হবে, দেখো এখানে সুবিধা করা আছে। ফিজিক্স আর কেমিস্ট্রি দেখো, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 15 নম্বর, আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এর মধ্যে কী কী আসে তোমাদের। আচ্ছা, তোমাদের যদি দরকার পড়ে যে সিলেবাস নিয়ে আর একটা সুন্দর করে ভিডিও করা, তাহলে তোমরা আমায় কমেন্টস করো, তাহলে আমি সুন্দর করে একটা আলাদা শুধু সিলেবাসের উপরে ভিডিও করবো এবং সুন্দর করে বুঝিয়ে দেবো কোন পার্ট থেকে, এনভায়রনমেন্ট থেকে কতটা আসবে, থেকে কতটা আসবে, সে মানে আমার অভিজ্ঞতা থেকে তোমাকে আমি বোঝাবো সুন্দর করে, যদি তুমি রাজি থাকো ব্যাপারটাতে। দেখো তাহলে একবার কমেন্টস করে নাও। তা বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে কম্পিউটার থেকেও 10 নম্বর আসবে, আলাদা করে স্পেসিফাই করে দেওয়া হচ্ছে, দেখো বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন থেকে 10 নম্বর, এবং টেকনিক্যাল অ্যাবিলিটি যেটা হচ্ছে 100 নম্বর, মানে কোর সাবজেক্টের মধ্যে এখানে ভাগ আছে। জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ের মোটামুটি এখানে এই জায়গাটা লোক বোঝে না যে টেকনিক্যাল অ্যাবিলিটি, এখানেও কিন্তু ফিজিক্স ওরিয়েন্টেড কিছু কোশ্চেন আসে জেনারেল মানে ইঞ্জিনিয়ারিং থেকে, তাতে মানে বিভিন্ন রকম মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এইসবের মধ্যে থেকেও কিছু কোশ্চেন কিন্তু এখানে আসে, সেটা সেটা প্রায় 100টা কোশ্চেন, মোট হচ্ছে 150, আর 120 মিনিট টাইম। ঠিক আছে, এই ব্যাপার, এটা হচ্ছে সিলেকশন প্রসেস। এবার তারপরে এখানেও পাশের যে সিস্টেমটা সেরকম থাকছে, এবার থাকার পরে কি হচ্ছে, এবার তোমাকে মানে সেকেন্ড স্টেজে ডাকবে কত, 1:1, এখানে কিন্তু খুব মুশকিল হচ্ছে, 15 টাইমস ডাকছে কিন্তু ফাইনালি তোমাকে ডাকবে 1:1। তাহলে ব্যাপারটা বোঝা গেল, এই যে 1:1 ডাকার পরে তোমায় কী হবে, তোমায় হচ্ছে ইয়ে মানে মেডিকেল, তোমাকে মেডিকেলের জন্য ডাকবে, ভেরিফিকেশনের জন্য ডাকবে, ভেরিফিকেশন হয়ে গেলে তোমাকে মেডিকেলের জন্য ডাকবে, তারপর তোমার রিক্রুটমেন্ট প্রসেস অন দ্য ওয়ে থাকবে আর কি। তা আর এই যে এখানে ডিপার্টমেন্টগুলো যেমনভাবে ভাগ করা হয়, যেমনভাবে কোশ্চেন হয়, মেকানিক্যাল, অ্যালাইড এইসব ট্রেডগুলো আছে, এগুলো আমি পরে আবার নতুন করে বোঝাবো, ইলেকট্রিক্যাল এবং অ্যালাইড ট্রেডে এগুলো আছে, আর দেখো ইলেকট্রনিক্সের সঙ্গে এগুলো আছে, সিভিলের সঙ্গে এইগুলো আছে, আর বিএসসি কেমিস্ট্রি ফিজিক্স হলে তোমার এইগুলো এর কোয়ালিফিকেশন যেগুলো আছে। ঠিক আছে, আর এরকমইভাবে কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজারে এইগুলো আছে। এই রকমভাবে তোমাকে আমি পুরোটা দেখিয়ে দিতে পারলাম, এবং আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে যারা নতুন একদম এই ফিল্ডে আসতে চাইছো বা যারা জানো তাদের মধ্যে এই কোন নলেজগুলো কিন্তু দরকার। আচ্ছা, এবার আমার একটা কথা যেটা হচ্ছে যে চাকরি পাওয়ার জন্য তোমাদেরকে আমি অলওয়েজ যে মন্ত্রটা শেখাই সেটা একদম সহজ এবং সিম্পল। তুমি আগে বুঝে নাও এই জগতে চাকরি পেতে গেলে তোমাকে কোন কোন সাবজেক্টগুলো মহিরুর মতো হতে হবে স্যার, যেটা হচ্ছে নন টেকনিক্যাল সাবজেক্টগুলো, টেকনিক্যালও টুকটাক করে পড়তে হবে, নন টেকনিক্যালটাও জোর দিতে হবে, আর এমন একটা সিস্টেমের সঙ্গে তোমার জুড়ে যাওয়া উচিত যেখানে তুমি এই একটা গভীরভাবে মানে টোপ দেওয়ার ব্যাপারটা নয়, তুমি একদম নিজের মতো করে তোমার যাকে ভালো লাগে সেখানে তুমি তৈরি করো। মাই ডিয়ার স্টুডেন্ট, কোনোভাবে নিও না, তোমার যেখানে ভাল লাগে সেখানে তৈরি করো তুমি নিজেকে, কিন্তু নিজেকে উন্নত হও আর নিজের মধ্যে সেই রকম মানসিকতা তৈরি করো যাতে চাকরি পাওয়া তোমার পক্ষে সুবিধা হয় এবং তুমি এগোতে পারো। আর এর মধ্যে কোনো খারাপ চিন্তা করার দরকার নেই, তুমি ভালোভাবে, তুমি একজন স্টুডেন্ট, তুমি ভালো চিন্তা করো, ভালো তোমার হবেই। আর সহজে চাকরি হয় না, সহজে চাকরি পাওয়া যায় না, এখন চাকরি পাওয়াটা অনেক টাফ হয়েছে, কারণ কম্পিটিশান অনেক বেড়েছে, ইউটিউবে মানুষ প্রচুর পড়ছে, প্রচুর ভালো ভালো স্যাররা পড়ায় এখন, জানো তো, তাই জন্য কম্পিটিশানটাও কিন্তু বাড়ছে মার্কেটে, সেই হিসেবে নিজেকে উন্নত করতে হবে, কিন্তু উন্নতিটা ধীরে ধীরে তোমার সামনের দিকে এগোবে, একভাবে কিন্তু সহজে হবে না। ওকে, একবার চাকরি পেলে একটা 60-70 হাজার টাকা স্যালারি যেখানে আসবে সেখানে তোমাকে কেন চাকরিতে নেবে, সেই প্রশ্নটাও নিজেকে করা উচিত। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে মনের মতো করে শান্তিতে পড়ো, যেখানে তোমার ভাল লাগে, যে কোচিং ভাল লাগে, যে ব্যক্তির কাছে তোমার ভাল লাগে সেই ব্যক্তির কাছেই পড়ো, তারাই তোমাকে হেল্প করবে চাকরি পাওয়ার জন্য। ঠিক আছে, আমি তোমায় এইখানেই এই অবধি রাখলাম, আর তোমাকে যদি যে কোনো রকম বিষয় দরকার পড়লে বলো, আমি সেই বিষয়ে তোমাদের কাছে আলোকপাত করব। আর ভালো থেকো, খুব ভালো থেকো, এগিয়ে
এগিয়ে চলো। তোমাদের ভালো থাকাটা খুব জরুরি। আর চাকরি পেতেই হবে সেই মেন্টাল অ্যাবিলিটিটাও রাখা খুব জরুরি তোমাদের। বেস্ট অফ লাক।